সরকার দেখা দরকার ছিল। না বাহাদুরি কি বাংলাদেশ কি আসানিস মনসুরকে কি চট দিয়েছে? না আসানিস মনসুরকে চট দিয়েছে ভাই, লাফতে দিয়েছে। এটা চট দেওয়ার বিষয় না তো ভাই, চট দেওয়ার বিষয় না। তো এটা মব্বাজি হবে কেন? এটা মব্বাজি হবে ভাই, উনি তো বাংলাদেশ ব্যাংকে ভাঙচুর হয়েছে, বাংলাদেশ ব্যাংকে ভাঙচুর হয়েছে কেন ভাই? ভাঙচুর হয়েছে মানে ভাঙচুর হয়েছে হ্যাঁ। তো মব্বাজি হলে কি হবে? মানে কি ভাঙচুর? এটা যদি মব্বাজি হয়ে থাকে আপনি বলেন, প্রমাণ করেন, গভর্নমেন্ট বিচার করবে। সেটাই শুধু আমরা আসলে ইন্টারিমের মানে যে পয়েন্টগুলো ভাই বলছেন তার সাথে আর কিছু অ্যাড করা দরকার ছিল। যেমন ওই যে বিচার যখন হলো আর কি, সাবির হোসেন চৌধুরীর জামিন হলো, সেই সময় কিন্তু অ্যাটর্নি জেনারেল যিনি ছিলেন তিনি এখন বর্তমান আইনমন্ত্রী, তিনি কিন্তু এই কলকাঠি নাড়াইছেন, কিন্তু ওই কথাটা ওনার আসলে না। কিন্তু অ্যাটর্নি জেনারেল এখানে কি আপনার ওই ইউনূস সাহেব কি ওই নিম্ন আদালতে কথা বলেন? আমি বললাম তো ওই সময় সিএমএম কে সিএমএম সাথে ডক্টর ইউনূস কথা বলছেন। ডক্টর ইউনূসের কথা খলিল, যিনি ইন্টারিমের মানে প্রতিরক্ষা উপদেষ্টা, যার ব্যাপারে সালাউদ্দিন সাহেবের সে কি তীব্র বক্তব্য, জয়নুল আবদিন ফারুক ভাইয়ের লিখিত অভিযোগ, হ্যাঁ অভিযোগ, তাকে পদত্যাগ করাইতে হবে, আর না হলে তাকে মানে আমরা এভাবে আমরা মানবো না। এই ইন্টারিমের আন্ডারে যদি খলিল সাহেব থাকে তাহলে আমরা কোনো সহযোগিতা করতে পারবো না। চরম একটা হুমকি দেওয়া হলো। তারপর জয়নুল আবদিন ফারুক সাহেব কথা বলছেন যে কয়দিনের আন্দোলন করেছে, কয়টা মামলা হয়েছে, সে এসে উপদেষ্টা হয়ে যায় আর আমরা কিছুই না। এই যে বক্তব্য খলিল সাহেব, সেই খলিল সাহেব কিন্তু এখন পররাষ্ট্র মন্ত্রী। এরপরে মনে করেন যে স্বরাষ্ট্র সচিব যিনি ছিলেন সেই সময়, ইন্টারিমের স্বরাষ্ট্র সচিব, তিনি এখন হলো মন্ত্রী পরিষদ সচিব। তাহলে যে ইন্টারিম সেই বিএনপি, যে ইন্টারিম সেই বিএনপি। এই যে সংশোধনী বাতিল করেছে, পঞ্চম সংশোধনীতে বাতিল করে সাইডের ক বাতিল হয়েছে, সাতের ক বাতিল হয়েছে, সাতের ক বাতিল হয়েছে। সংসদে এটা পাস হতে হবে, তা না হলে সংবিধান এখন আছে, সংবিধান এক্সিস্ট, এটা পালন হচ্ছে না। তাহলে রাষ্ট্রপতিকে কেন হবে? আইন তো পার্লামেন্টে বসে না এখনো। চিফ অ্যাডভাইজার সংবিধান কেন পালন হচ্ছে না? চিফ অ্যাডভাইজার রাষ্ট্রপতিকে যে বলবে যে অবৈধ করবে, সংবিধান লঙ্ঘন হয়ে গেছে, অথচ এটা তো লঙ্ঘন হচ্ছে, অহরহ হচ্ছে এগুলো থেকে। মানে যে জিনিসগুলো শুধুমাত্র আপনাদের কাছে ভালো লাগবে ওইগুলো ভালো, আর যেগুলো ভালো লাগবে না ওগুলো সংবিধানের সাথে অ্যাডভোকেট হয় কিন্তু সংসদে যখন এটাকে অ্যাবজর্ব করা হবে, সংসদ যখন বলবে যে হ্যাঁ ইন্টারিমের এই কাজগুলো আমরা করে নিলাম, এটা আমরা গ্রহণ করলাম, এটা রেকটিফাইড করলাম, তখন ওরা সংবিধান থেকে বাদ যাবে, আবার কিছু নতুন সংযোজন হবে, সে নতুনভাবে আসবে। এরপরে মনে করেন যে এই জুলাই এবং ইন্টারিম না এলে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী দেশে আসতে পারতেন, বলেন তো? উনি তো দেশে আসতে পারতেন না এই ইন্টারিমের কারণে এবং এই জুলাইয়ের কারণে। উনি কিন্তু দেশে আসতে পারছেন, ওনার মামলাগুলো সব শেষ হয়ে গেছে। উনি হ্যাঁ, আমরা তো একসাথে আসতে পারতাম। আমি বহুবার জেলে গিয়েছি, আমরা গুপ্ত হয়েছিলাম, শুধু জেলেই যাইনি, আমি গুলি খাইছিলাম না তো, আমার গুলি লেগেছে এখানে, আমার এই পাশে গুলি লেগে ওই পাশে লেগেছে। একটা সত্যি হাসিনাকে চোর বলছেন, আমি 20টা সত্যি হাসিনাকে চোর বলছি। সকল চোরদের ঠিকানা হাসিনা, সকল চোরদের ঠিকানা হাসিনা। এখন তো আমরা সবাই আসতে পারতেছি এই জুলাইয়ের কারণে এবং ইন্টারিমের কারণে। অতএব ঢালাওভাবে কাউকে আমরা দোষারোপ করব না, শুধুমাত্র ভালোটুকু নেব, আর যেটুকু সেটা আমরা নেব না, এটা ঠিক না। একটু মূল আলোচনা দেশে ফিরে এসেছেন বিদেশ থেকে, এটা খুব অন্যায় বা অপরাধ হয় না? না, গোলাম আযম সাহেব দেশ স্বাধীনের পরে ফিরে এসেছিলেন, তিনি স্বাধীনতার বিরোধিতা করেছিলেন, ওনাকে তো ফিরিয়ে আনা হয়েছে, আসছেন তো এই কারণে দেওয়া হয়েছে, ওনাকে আমরা তো ওয়েলকাম জানাইতেছি। তো আমরা ইফতার মাহফিল করলাম না, সরকারি দল বিরোধী দল একসাথে ইফতার মাহফিল করলাম। আমি আবারও যেখানে যেতে চাই যে আইজিপি এবং স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকের বিরুদ্ধে সরকারের যে অবস্থান ব্যক্ত করেছেন, তার দৃশ্যপটটা কেমন দেখছেন? দৃশ্যপট আমরা ভালো দেখতে পাচ্ছি না। এটা যদি কোনো ইনস্ট্যান্স ওনারা করতে পারেন তাহলে বুঝবো যে হ্যাঁ ওনাদের কথা এবং কাজের মিল আছে। এখন পর্যন্ত ওই ধরনের কোনো দৃশ্যপট আমরা দেখতে পাচ্ছি না। এখনও মানুষ দেদারসে খুন হচ্ছে, পরশুদিন চুয়াডাঙ্গা হয়েছে, কালকে রাতে বগুড়ায় হইতেইছে, আরও নিজেরা এখন বলা যাবে। হ্যাঁ, বলেন কি আপনি মনে করেন যে নড়াইলে 5টা খুন হয়ে গেল, নড়াইলে 5টা খুন হলো, একটা ঘটনা কি হলো, ওখানে কি ইনস্ট্যান্স হলো বলেন? বগুড়ায় হলো, তারপর চুয়াডাঙ্গায় হলো, নরসিংদীতে হলো, ঈশ্বরদীতে হলো, আপনার হাতিঝিলে হলো, বলেন। এটা মানে নতুন সরকার আসলে যে প্রশাসন সহ সবাই উজ্জীবিত থাকবে, কোনো একটা ঘটনা ঘটলে সেগুলো যখন সিরিয়াসলি ধরবে, পরবর্তী ঘটনা ঘটারই সাহস পাবে না, আমরা দেখতে পাচ্ছি না। মোশাররফ হোসেন ঠাকুর, আমরা একবারে শেষ বেলায় আছি। আমি আপনাকে বলি, একবারে শেষ বেলায় 1 মিনিট। আপনি পুলিশের যখন শিফটিং চেঞ্জ হয়, আমার ক্রিমিনোলজি নিয়েও কাজ করার কিছু, আমাদের এলএলএম ক্রিমিনোলজি 2 পার্ট পড়ানো হয়। তো এলএলএম ক্রিমিনোলজিতে দেখা যায় যে পুলিশের শিফটিংয়ের সময় একটা বড় ধরনের রাহাজানি হয়, পুলিশের শিফটিং চেঞ্জের সময়, ভোরে 6টার সময় আর দুপুর 2টার সময়। তো একটা গভর্নমেন্ট চেঞ্জ হচ্ছে, নতুন সেট আপ আসছে, এই ফাঁকে কিছু ঝামেলা তো হবে।
এই ঝামেলাগুলিকে মেনে নিতে হবে, নিয়ে দেখতে হবে যে এই সরকার কোথাও কাউকে প্রশ্রয় দিচ্ছে কিনা, কোনো খুনিকে প্রশ্রয় দিচ্ছে কিনা, কোনো মববাজিকে প্রশ্রয় দিচ্ছে কিনা, কোথাও আইসা এই প্রথম আলোকে ভাঙচুরের প্রশ্রয় দিচ্ছে কিনা, ডেইলি স্টার, উদিচি এগুলোকে ভাঙচুরের প্রশ্রয় দিয়া সকালে স্বরাষ্ট্রমন্ত্রী জিজ্ঞেস করছেন কিনা আসসালামু আলাইকুম আপনাদের এখানে ভাঙচুর হয়েছে আমরা দুঃখিত প্রতিবাদ করি। প্রধান উপদেষ্টা এটা বলবে বাংলাদেশে। জ্যোতি বসুর বিখ্যাত উক্তি হচ্ছে যে সারা ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা হয়, পশ্চিমবাংলায় দাঙ্গা হয় না কেন? দাঙ্গা হয় না, জ্যোতি বসুর সরকার চায় না, এই জন্য হয় না। সরকার যদি না চায় কোথাও কোনো মববাজি হবে না, কোথাও কোনো সন্ত্রাসী কার্যক্রম চলতে পারে না। একটা দুইটা বিচ্ছিন্ন ঘটনা হলে এটাকে একবার সিরিয়াসলি দমন করা হবে, আমি আপনাকে বলছি। আচ্ছা একটু বলি, মববাদী আপনার বাসাসের যে প্রধানকে যেভাবে সরানো হলো, এটা মব হয় না? বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দেবো, এটা তো সিস্টেম না। আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকবে না, ওনাকে চিঠি দিয়ে দিবেন বা ওনাকে বলে দিবেন, উনি চলে যাবে, কিন্তু এইভাবে জোর করে এভাবে তারাই দেওয়া, এটা কি মব না ভাই? আমি আপনাকে বাসাসে কেন করা হলো ভাই? এটা কি ইন্টারভিউর সময় এরকম কিছু ঘটনা দেখেছি এবং তাৎক্ষণিক সেগুলো যেভাবে বিচারের আওতায় নিয়ে আসা এবং আসিয়ার যে বিচারটা আমরা দেখেছি, সেরকম কোনো উদ্যোগ আমরা এই গণতান্ত্রিক সরকারের কাছে পাচ্ছি না, এক। আর দ্বিতীয় হলো মাদকের বিষয় যেটা আসছে, মাদক আসলে এটা একটা বড় একটা বিষয়, সমন্বিত উদ্যোগ লাগবে আর কি, সামাজিক আন্দোলন। হ্যাঁ, এখানে শিক্ষকদের ভূমিকা লাগবে, এখানে সমাজের যারা প্রধান আছেন তাদের সহযোগিতা লাগবে, যারা সমাজের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তাদের সহযোগিতা লাগবে। এভাবে সবাই মিলে একটা সমন্বিত আন্দোলন না হলে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব না। সরকারের একটা বড় ভূমিকা আছে, যেখানে এখানে আলোচনা আসছে যে আপনার মানে জামিন পাওয়া যাচ্ছে, আসলে জামিনযোগ্য ধারা হলে তো জামিন পাবেই, কেমন সেটা আইনের প্রয়োগ থাকতে হবে, তার মধ্যে যদি সদিচ্ছা যদি থাকে তাহলে এইভাবে জামিন পাবে না। জামিন হয়, হ্যাঁ আইনের ফাঁকফোকরেও তো জামিন, হ্যাঁ ফাঁকফোকরে জামিন হয়। তারপরেও যদি সরকার যদি বলেন যে আপনারা একটু দেখে শুনে জামিন দিবেন, অথবা কিছু শর্ত সাপেক্ষে বলার সুযোগ আছে, শর্ত সাপেক্ষে যে এই জাতীয় তারা যদি বারবার যদি এই জাতীয় ঘটনা এই আসামিরা করতে থাকে, বিচারের প্রক্রিয়াটা সরকারের বলার সুযোগ আছে কিনা? বিচার না, এটা বিচারকরাই করবেন, কিন্তু বিচারকরা আসলে আইনের বাইরে বিচার করতে পারবেন না, ঠিক আছে? এটা জামিনযোগ্য হলে সে জামিন পেয়ে যাবে। তো তবে আমরা অন্য প্রয়োগগুলো আমরা যদি করি, যদি মাদকের সামাজিকভাবে যদি বয়কট করি আমরা, তাহলে এটা অনেকটা কমে আসবে। এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর যে অনুসন্ধান তদন্ত থাকে, সেই প্রক্রিয়াগুলো অনেক ক্ষেত্রে দুর্বলতার কারণে আসামিরা জামিন পায় কিনা? না, হ্যাঁ সেটাও আছে। এটাতে আসলে আমি বলবো যে আসলে সর্ষের ভিতরে ভূত থাকলে যেমনভাবে এটা ছাড়ানো যায় না, ঠিক তেমনিভাবে আমাদের মানে মামলা এফআইআর থেকে শুরু করে ত্রুটি থাকে, তদন্তেতে ত্রুটি থাকে, এরপরে এফআইআর পরে আবার চার্জশিট যায়, সেখানে ত্রুটি থাকে। বিচারক এখন কী করবেন? এর ফাঁক দিয়ে আসামি বের হয়ে যায়। সমন্বিতভাবে যদি আমরা ধরি যে চার্জশিট থেকে, এফআইআর থেকে চার্জশিট এবং সব কিছুতে যদি সবাই সজাগ থাকে এবং সামাজিকভাবে মাদক যদি আসতে না পারে, এভাবে আমরা দূর করতে পারি। আর একটা বিষয় যে আপনার চাঁদাবাজির বিষয়টা আসছেন, আমরা মনে করছিলাম যে এই নতুন সরকার আসলে নতুন একটা উদ্যোগ নিবে, কিন্তু আমরা কোনো বড় কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। আপনার রমজান মাসে কোনো একটা জিনিসের দাম আমরা সীমার মধ্যে পাচ্ছি না, সব কিছুই বাইরে যাচ্ছে। তাদের লেবু তো আমরা সারা বছরই লেবু খাই, কিন্তু এখন সেই লেবু উধাও হয়ে গেছে। এবং আপনার মনে করেন যে মুরগির দাম কেন বেড়ে গেল, ডিমের দাম কেন বাড়লো, এত নতুন কোনো ঘটনা ঘটে নাই। তাহলে সরকারকে এটা উদ্যোগ নেওয়া দরকার ছিল যে এই রমজান মাসে সবাই যেন সুন্দরভাবে সের ইফতারি করতে পারে, বাজারের দামটা যেন গতিশীল মানে উদ্যোগতি না থাকে, এটাকে সমান রাখা। আমি তো বাণিজ্যমন্ত্রী অথবা স্বরাষ্ট্রমন্ত্রী অথবা এইরকম যারা দায়িত্ববান, তাদেরকে যে একটা কোনো উদ্যোগ যে হয়ে মানুষকে আশ্বস্ত করা, এটা আমরা দেখতে পাচ্ছি না, যে কারণে সব কিছু বাইরে যাচ্ছে। এই জন্য যে সরকার যে ভালো কিছু করবে, মানে দামটা বাড়ে কেন? দাম বাড়ার কতগুলো কারণ। একটা হলো চাঁদাবাজি বাড়লে দামের দাম বেড়ে যায়, এর ফলে যদি মানুষ মানে মানে কী বলে মজুতদারি বা জিনিসগুলো কৃত্রিম সংকট করে, তাহলে এটাও দেখার দায়িত্ব তো সরকারের। কেন দেখা হচ্ছে না? কৃত্রিম সংকট করতেছে কিনা সেটা যদি দেখে যদি আমরা মনিটরিং করতে পারতাম, তাহলে কিন্তু বাজারের দাম নিয়ন্ত্রণে থেকে যেত। এইটা কিন্তু নতুন সরকারের কাছে সবার আশা ছিল, কিন্তু এর মধ্যে আমরা কিছু পাইলাম না। ইন্টারিম কিন্তু তারা কিন্তু দেখেন গত 2 বছর তারা রমজান মাসটা মোটামুটি তারা সামাল দিয়ে গেছে, কিন্তু এবারের সরকার তো আরও তো রমজানের একদিন আগে দায়িত্ব দিল সরকার, তা নিল, কিন্তু নামার পরে তো নামতে হবে না, মনিটরিং করতে হবে, তো সেগুলো কি ঠিক মতো কাজ করতেছে কিনা দেখতে হবে, নিজেরা তো নেমে যেতে হবে। এবং তাদের যারা আছে, যারা বাজার দেখার দায়িত্ব আছে, তাদেরকে বলতে হবে আপনি দেখেন কেন হচ্ছে এগুলো দেখে ব্যবস্থা নেন। মোশাররফ হোসেন ঠাকুর, আমি একটু আপনার কাছে যেতে চাই। আমি আপনাকে আপনার ওই জায়গাটাতে আসি একটু। ইন্টারিম আমি 126 বছরের
এই পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তান, বাংলাদেশ, পশ্চিম বাংলা এবং ওয়েস্ট পাকিস্তান, না বর্তমানে পাকিস্তান, এই অঞ্চলটা, আমি দিল্লি এইসব জায়গাটা বলতে পারি না, উত্তরপ্রদেশ বলতে পারি না, এই অঞ্চলের পুরো 126 বছরের লিগ্যাল হিস্ট্রি দেখে সিনিয়র যারা লয়ার আছেন তাদের কাছে দেখে শুনেছি, জিজ্ঞেস করেছি, 126 বছরের ইতিহাসে একাধিক মার্ডার কেসের আসামি ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন পায় নাই। 497, সেকশন 497 তো আপনারা চান যে অজামিনযোগ্য ধারায় জামিন, 497 হাইকোর্টে, হ্যাঁ না সব নিজ জায়গায় আমরা অজামিনযোগ্য জামিন 400 আর 496 হলো জামিনযোগ্য ধারায়। তো এখন আপনি লিগ্যাল হিস্ট্রিতে 100 বছরের লিগ্যাল হিস্ট্রিতে একাধিক খুনের মামলার আসামি, এটা সত্য মিথ্যক পরে বিচার হবে, বিচারের সময় বিচারের মেরিট পরে হয়, জামিনের সময় প্রাথমিকভাবে হয় না। আপনি সাবির হোসেন চৌধুরীকে আপনি ঢাকা সিএমএম কোর্টে 7 মার্ডারের আসামি, আপনি তো ঢাকা 8 থেকে ইলেকশন করার কথা ছিল না, সাবির হোসেন চৌধুরীকে আসিফ নজরুল ফোন করেছেন প্রথম সাবির হোসেন চৌধুরীর জন্য, প্রথম সিএমএমকে ফোন করে বলেছেন যে সাবির হোসেন চৌধুরীকে সব মামলায় জামিন দিয়ে দেন। তখনকার সিএমএম বলেছেন যে স্যার আমাদের লিগ্যাল হিস্ট্রিকে কলঙ্কিত করবেন না, আমরা আজকে ওনাকে পাঠিয়ে দেই, পিজি বলেন, এভার কেয়ার বলেন, যে কোনো জায়গায় বলেন, আমরা পাঠিয়ে দিচ্ছি চিকিৎসার জন্য। আপনারা কালকে জজ কোর্ট থেকে জামিন নিয়ে আমি আজকে আপনাকে এটার নকল দেওয়ার ব্যবস্থা করছি। কালকে জজ কোর্ট থেকে জামিন নিয়ে আপনি সিঙ্গাপুর পাঠান, পাঠান, ব্যাংকক পাঠান, লন্ডনে পাঠান, যেখানে খুশি পাঠান, অসুবিধা নেই আমাদের। বাট আপনি লিগাল হিস্ট্রিটাকে কলঙ্কিত করেন না। ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে 7 মার্ডারের কোনো আসামি কোনোদিন 150 বছরে কেউ জামিন পায় নাই। তারপরে তিনি ডক্টর ইউনুসকে লাগিয়ে দিয়েছেন সিএমএম তার সব সিএমএমকে ডাইকে নিয়ে বসছেন, প্রধান উপদেষ্টার বক্তব্য শুনেছেন, প্রধান উপদেষ্টা বলছেন সাবির হোসেন চৌধুরীকে জামিন দিয়ে দেন। আমি আপনাকে বলছি, আমি 24 অক্টোবর 2024 সালে আমার মামলা ছিল, যখন আমি জানলাম সিএমএম কোর্টে গিয়ে শুনলাম, আমাদের তো তখন তো পরিচিত আমরা, যে আমার বলছে যে একজন সিএমএম বলছে আপনি নেক্সট ডেটে আসবেন কেন, 7 মার্ডারের জামিন দিতে পারছি একদিনের যখন বৈশা, সবাই সিএমএম সহ সব টেবিলে বৈশা যখন জামিন লেখছি। তো আপনারটা ওই গত জুলাই মাসে না কি মাসের ডেট ছিল, এরপর 2টা ডেট দিচ্ছি, দিয়ে আজকে এর আগের ডেটে দিব সাক্ষী, আর্গুমেন্ট, খালাস, সব আজকের ডেটে দিয়ে দেবো। উনি এই পরিমাণ ওই লোক কানছে যে সিএমএম যে আমাদের লিগ্যাল হিস্ট্রিকে ডক্টর ইউনুস এবং আসিফ নজরুল কলঙ্কিত করেছে সাবির হোসেন চৌধুরীকে জামিন দিয়া। আমি আপনাকে বলি, ডক্টর ইউনুস এই যে বিচার বিভাগকে আমার লিগ্যাল হিস্ট্রিকে কলঙ্কিত করেছেন, এই জন্য ডক্টর ইউনুস একদিন নিশ্চয়ই জবাব দেবেন। আর এই ডক্টর ইউনুস সম্বন্ধে ইন্টারিম যে কোথায় যাবে রে ভাই, শুনেন, ইন্টারিম নিয়ে একটু ছোট্ট গল্প বলি, দেখেন, গল্প না, শেখ হাসিনা যেদিন যায়, ছোট করে বলি, আপনার একটা বাইট দিলাম, আরেকটা দেখুন যে শেখ হাসিনা যেদিন ক্ষমতা গ্রহণ করে, এই দিন 37 বছর বাংলাদেশের আমাদের ঋণ ছিল, বৈদেশিক ঋণ ছিল 2 লক্ষ কোটি টাকা। শেখ হাসিনা যেদিন চলে যান, সেই দিন ঋণ ছিল 18,31,000 কোটি টাকা, তাইলে 16 লক্ষ টাকা শেখ হাসিনা ঋণ করলো 15.5 বছরে। আর ডক্টর ইউনুস যাওয়ার আগে 31শে ডিসেম্বর পর্যন্ত ঋণ হলে 21,49,000 কোটি টাকা। ডক্টর ইউনুস ঋণ করেছেন মাত্র 1 বছর 4 মাসে, তিনি ঋণ করেছেন 3,18,000 কোটি টাকা। তো আরে শেখ হাসিনা 1 লক্ষ কোটি টাকা করে ঋণ করছে, পদ্মা ব্রিজ করছে, এটা করছে, ওইটা করছে, আপনি কি করলেন ডক্টর ইউনুস? আপনি কি করলেন? আপনি প্রতি বছর 1 বছর 4 মাসে আপনি 3,18,000 কোটি টাকা ঋণ করে কোথায় কি করছেন? এইটা হলো ডক্টর ইউনুসের অর্থনৈতিক শৃঙ্খলার প্রশ্ন। আসুন, ডক্টর ইউনুস তার সঙ্গপাঙ্গকে দিয়ে বলান আমাদের ইন্টারিম স্বজনপ্রীতি করে নাই, আমাদের ইন্টারিম নেপোটিজম করে নাই, কিন্তু আপন ভাতিজাকে তিনি ডেপুটি প্রেস সেক্রেটারি বানাচ্ছিলেন, যে কোনোদিন সাংবাদিকতা করে নাই। নাম্বার দেখেন, লামিয়া মুর্শেদ
14টা দেশ ট্যুর করেছেন, 14টা দেশই লামিয়া মুর্শেদ সাথে ছিল ডক্টর ইউনূসের। লামিয়া মুর্শেদ আজ থেকে 30 বছর আগের থেকে ডক্টর ইউনূস যখন জোয়ান আর কি, তখন থেকে অবশ্যই খেদমত করে আর কি। তো ডক্টর ইউনূস বলেন যে আমরা অর্থনৈতিক স্বচ্ছতা রাখতে চাই। ডক্টর ইউনূস হচ্ছে অভ্যাসগত ট্যাক্স খেলাপি। উনি তো নিজের ট্যাক্সের টাকা দেনই নাই, এই যে নোবেলের ট্যাক্সের টাকা উনি অধ্যাদেশ করে গেছেন ভবিষ্যতেও কেউ নোবেল পেলে সেটা ট্যাক্স দিতে হবে না। আপনি দেখেন ডক্টর ইউনূস বলেন আমরা কেউ প্রতিহিংসার রাজনীতি করি না, আমি শান্তিতে নোবেল বিজয়ী, ভীষণ শান্তিপ্রিয় মানুষ। রাষ্ট্রপতিকে ঈদের নামাজে যেতে দেয় নাই। আপনি দেখুন রাষ্ট্রপতির প্রেস উইংয়ের সবগুলো লুক নিয়ে আসছে, যাতে রাষ্ট্রপতির কাছ থেকে কোনো দেওয়া যায় নাই, যাতে কোনো উনি কোনো বক্তব্য বিবৃতি কোনো কিছু দিতে না পারেন। তো এই জন্য আমি আপনাকে বলছি যে ডক্টর ইউনূস বলেন আমরা খুব নিয়মকে মেনে চলি। উনি 14 বার বিদেশ গিয়েছেন, একবার রাষ্ট্রপতিকে তিনি অবহিত করেন নাই তার টোট সম্বন্ধে, এটা তার সাংবিধানিক দায়িত্ব। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এইগুলো হচ্ছে ভাই, আমরা বলি যে অবহিত না করা কি অপরাধ? সাংবিধানিক অপরাধ, সাংবিধানিক দায়িত্ব। সাংবিধানিকভাবে যে প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা তারা যতবার বিদেশ যাবেন, কোনো চুক্তি এমইউ যা কিছু সই করবেন, তারা রাষ্ট্রপতিকে অবহিত করবেন, রাষ্ট্রপতি পার্লামেন্টে উপস্থাপনের জন্য বলবেন, গুরুত্বপূর্ণ হলে এটা আলোচনার জন্য বলবেন। তো এই যে আমার কথাটা হচ্ছে আমরা মূল আলোচনায় যেতে চাই একটু। এই যে জুলাই খুব ভালো জিনিস, মুক্তিযুদ্ধ খুব ভালো জিনিস, বাট কোনোটারই ব্যবসা এবং জবরদস্তি এটা ভালো ফল দেয় না। আপনি একটা বাচ্চাকে না জোর করে নামাজ পড়ার কথা বললেও এটা রিয়েক্ট হবে। সুন্দর করে বলতে হবে যে আপনি যেভাবে বলেন এইভাবে বাচ্চাকে বুঝিয়ে বলতে হবে যে তুমি করবা, কি বলে বাবা তোমার উপর নামাজ ফরজ হচ্ছে, তুমি নামাজ পড়ো, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, তোমার এটা দায়িত্ব এই ফরজ পালন করা। কিন্তু তাকে যদি আপনি এটা খুব ফোর্স করেন, এটা রিয়েক্ট করে, সে মনে করে আমার উপর চাপানো হচ্ছে। আমি শেষ করছি, আমি আসবো আপনাদের কাছে আবার মোশাররফ ঠাকুর। আমি এই জন্য আমি বলছি যে ভালো কাজগুলি, আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম সন্ত্রাসবাদ এবং মাদক নিয়ে, সেই জায়গাটা একটু যেতে চাই। রংপুরের একটি ঘটনা দিতে চাই। যুবদল নেতা, যুবলীগ নেতা ডিশ ইন্টারনেট ব্যবসা দখলের চেষ্টা করতে গিয়ে সেখানে বলেছেন যে বেডরুমে গিয়ে বউ বাচ্চা সহ তোকে গুলি করে আসবো। এই যুবদল নেতা এভাবে হুমকি দিয়ে হচ্ছে যুবলীগ নেতার ডিশ ইন্টারনেট ব্যবসা দখল করার চেষ্টা করছে। ওকে, নিশ্চয়ই আপনি 8,000 তো আমাদের আছে, 8,000 তো বহিষ্কার আছে। এবং আগে তো গভর্নমেন্ট আমাদের ছিল না, বহিষ্কার করলে পুলিশ অ্যারেস্ট করতো না। এখন দল বহিষ্কার করলে ও অ্যারেস্ট হবে, এবং দল বহিষ্কারের মাধ্যমে এটা কেসের প্রাইমা ফেসি প্রাথমিক সত্যতা নিরূপণ হয় যে তোমাকে আমাদের বহিষ্কারের মধ্যে থাকে, তোমার বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণিত হয়েছে, এই জন্য বহিষ্কার করা হলো। তাহলে পুলিশ ধরতে সুবিধা হবে আমি মনে করি, ইনশাল্লাহ। বহিষ্কার কি শেষ কথা? বহিষ্কার শেষ কথা না, ওরে আইন প্রয়োগকারী সংস্থা ওকে ধর্মের ভিতরে দেবে, এই জন্য শেষ কথা। হ্যাঁ, এবং বিচারের আওতায় তাকে আনবে, আনা হচ্ছে তো, অলরেডি শুরু হয়ে গেছে তো। কাকে ছাড়ছে বলেন? মাত্র সরকার, আমি আগেই বলেছি সরকার তো মাত্র 2 সপ্তাহ হলো না, তাকে সময় দিতে হবে তো একটুখানি। কিন্তু সরকার কি তার দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করতে পারছে? শোনেন, এসব ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষার জন্য মাদকদ্রব্য হতেই যখন যুবদল নেতা গিয়া আর কি হুমকি দেন বেডরুমে গিয়ে বউ বাচ্চা সহ গুলি করে আসবো, সেটি আমরা আর কি কতটা স্বাভাবিক এই ধরনের পরিবেশ? সন্ত্রাসী